হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আনিস মামুন, শিল্পী। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার ক্যান্সারের সাথে জড়িত একটি শিল্পকর্মের গল্প নিয়ে। ব্যাপারটা ইন ব্রিফ যদি বলি তাহলে বলতে পারেন যে ১ বছর সময় হলো আমার ক্যান্সার নিয়ে আমি সারভাইভ করে যাচ্ছি বা ক্যান্সারের সাথে আমি ফাইট করে যাচ্ছি। এই ফাইটিংটার সাথে কোনো এক অদ্ভুতভাবে একটা পেইন্টিং শুরু থেকে জড়িত আছে এবং এটা জড়িত আছে এবং এটা আমাকে অনেকটা আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে নিয়েছে। ক্যান্সার জার্নিটা কারোর জন্য সহজ হয় না। ক্যান্সার জার্নির গল্প আছে বলবো না, ক্যান্সার জার্নির যে গল্পগুলো আছে এগুলো আমি নেক্সট পার্টে আপনাদের জন্য দুটো আলাদা আলাদা পার্ট করে পর্ব করে দিব। আজকে শুধুমাত্র একজন শিল্পীর দায়বদ্ধতা কেমন হতে পারে তার গল্প করব এবং একই সাথে আমার ক্যান্সার জীবনের সাথে জড়িত একমাত্র পেইন্টিং বলবো আমি এটাকে, তার গল্প আপনার সাথে শেয়ার করব। এই ছবিটার ঘটনাটা হলো এরকম যে ঠিক ১ বছর আগে ডিসেম্বর মাসের ১২ বা ১৩ তারিখে ২০২৪-এর ১২ বা ১৩-তে এই যেই ছবি, যার ছবি তার সন্তান আমাকে একটা এত সুন্দর ছবি না, এটা মানে একটা দুর্লভ ছবি, অনেক আগের তোলা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নট সো ক্লিয়ার, এরকম একটা ফটোগ্রাফ দিল এবং বলল যে এটা আমার বাবার ছবি, একটা ছবি আছে, এটাকে একটু আপনি করে দেন, মানে রিকনস্ট্রাকশন বা পেইন্টিং করে দাও। দাও করে বলছে, আসলে দেন না। তো ঘটনাটা হলো, যেই ভদ্রলোক আমাকে ছবিটা দিয়েছেন উনি একজন অনেক বড় বাংলাদেশের একজন নামকরা ডক্টর। সম্পর্কের খাতিরে আমরা খুব কাছাকাছি। ছবিটা উনি যেই দিন দিল সেদিন আমি ছবিটা নিয়ে আসলাম বাসায় এবং আমি দেখলাম যে এটা কিভাবে করা যায়, যেটা আমরা করি আর কি, অ্যাজ এ কমিশন ওয়ার্ক, আর্টিস্টরা যেভাবে কাজ করে সেভাবে প্রসেস আগালাম। কিন্তু আমার শরীর কিন্তু ওই সময় খারাপ ছিল। তার পরদিন আমি অ্যাকচুয়ালি তাকে ফোন দিলাম, তার সাথে আমার সম্পর্কটা অনেকটা বড় ভাই ছোট ভাই, দাদা। তাকে আমি ফোন দিয়ে বললাম, দাদা আমার শরীরটা একটু খারাপ। তুমি বললো ঠিক আছে চলে আসো, ৭টার দিকে চলে আসো। আমি তার কাছে গেলাম। সাচ এ ট্যালেন্টেড পারসন দ্যাট গাই ইজ। সে কিন্তু আমার পেটে হাত দিয়েই ধরে ফেললো যে এখানে একটা বড় সড়ো কিছু আছে আমার কিডনির সাথে। ওই হলো জার্নি শুরু। খেয়াল করেন, সে আমাকে দিল তার বাবার একটা দুর্লভ ছবি এঁকে দেওয়ার জন্য, আবার একই সাথে সে এবার তার হাতে আমার ডিটেক্ট হলো যে আমি একজন পেশেন্ট। এবং তারপরে জার্নিটা আপনাদেরকে আমি আমার ক্যান্সারের প্রথম পার্টে বোধহয় বলেছিলাম। আর এটা না বলি, এবার আসেন যে এই ছবিটা আমাকে কতটা দায়বদ্ধতায় ফেলেছে। শিল্পীর দায়বদ্ধতা, বিষয়টা হলো একজন শিল্পীর দায়বদ্ধতা। আমরা শিল্পীরা অর্থের জন্যই ছবি আঁকি, কিন্তু কখনো কখনো কিছু ছবি, কিছু ঘটনা, কিছু প্রেক্ষাপট আমাদের সামনে আসে যেটা কিনা অর্থের তুলনায় কিছুই না, মানে অর্থের কাছে কিছুই না। এই যে ছবিটা, এটা তার বাবার একমাত্র একটা ফটোগ্রাফ সে আমাকে দিয়েছে। ইনসার্টে আমি আপনাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছি এবং একটাই আছে। আমাকে এই ছবিটা আঁকানোর জন্য ছবিটা সুদূর কুষ্টিয়া থেকে কালেক্ট করে ঢাকায় আনা হয়েছে, একটা ফ্রেমে ছিল, সেখান থেকে খোলা হয়েছে। কতটা আবেগ জড়িত তাদের বাবার, এবং অল্প বয়সে চলে গিয়েছেন তিনি। তো এই আবেগগুলো আমাদেরকে টাচ করে। আমি আমার জীবনে এরকম কাজ পেয়েছি ৩টা। এই একটা, আরেকজন একজন লোক দিয়েছিল, তার বাবার আর্মি, এক্স আর্মি, খুবই, ওটা একদম নাজুক ছিল। ৩-৪ জনের ফেস, যাদের সাথে ফেস মিলে সেখান থেকে স্কেচ ড্রাফট করে তারপরে বের করে দিয়েছিলাম। কিন্তু এই কাজগুলোর পরিশ্রম অনেক বেশি, পারিশ্রমিক আসলে বেশি হয় না, যা হয় রেগুলারটা সেটাই। কিন্তু আমাদের খুব ভাল লাগে যখন কেউ দেখে, ছবিটা দেখে এবং সে তার চোখে মুখে যে আনন্দ, সে তার বাবাকে বা তার প্রিয় মানুষটাকে পেয়েছে, সেটা দেখে খুব ভালো লাগে। এই মানসিক দায়বদ্ধতাগুলো কেমন হয়, যেমন টাকা বিষয় না, ছবিটা পারফেক্ট হওয়া লাগবে, এবং পারফেক্ট করতে যেয়ে কিন্তু আমরা বিপদে পড়ি। স্পেশালি আমার ঘটনাই বলি। এই ছবিটা আমি প্রথমে এঁকেছিলাম ব্লু টোনে।
আমার ব্লু টোনের ছবি আঁকতে খুব ভালো লাগে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আমার কয়েকটা ব্লু টোন পোর্ট্রেট আপনাদেরকে দিলাম, আপনারা দেখেন। এই কালারটা মানে যেটা হলো কিনা এমার্ল্ড গ্রিন এবং অ্যাকোয়া ব্লু, এমার্ল্ড গ্রিন অ্যাকোয়া ব্লু মিক্সড করে আমি এই ছবিগুলো আঁকি আমার স্টুডেন্ট লাইফ থেকে। আমার খুব ভালো লাগে, তাই মানে আমি এতে একটা সোভার, একটা খুব স্বর্গীয়, খুব সুন্দর একটা ফিল পাই, বা আমার সিগনেচার পোর্ট্রেট হিসাবে আমি এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি বা করে যাচ্ছি। তো এই পোর্ট্রেটটা সাদা কালো পেয়েছি, তো আমি চিন্তা করলাম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা লাভ নেই, ফটোকপি হয়ে যাবে। একই সাথে কালার করবো কিনা চিন্তা করে মাথায় আসলো দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ যাকে আমি কালারে দেখিনি তার ছবি কালার করা খুব বিপদ হবে। তাই সহজ পথ হলো এটাকে একটা মনোক্রমিক কালারে ব্লু টোনে নিয়ে চলে গেলাম। ব্লু টোনের ছবিগুলো হচ্ছে, ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, বাট কিসের জন্য কমতি পড়ে যাচ্ছে বারবার, কিসের জন্য কমতি পড়ে যাচ্ছে বারবার, এতে করে আমি নিজে শান্তি পাচ্ছিলাম না। ছবিটা আমি তার কাছে নিয়ে গেলাম যে দাদা দেখেন তো ঠিক আছে নাকি। তো দাদা দেখে বললো যে না, হয়নি। আসলে এটা খুব টাফ, মানে তার বাবা তো, তার বাবাই তো হইতে হবে, এখানে কোনো মার্সি চলে না। তো বিষয়টা দেখলাম যে আমি হ্যাঁ ঠিক আছে, লেটস ট্রাই অ্যাগেন। কোনো কিছু না পারলে আরও বেশি ক্রেজ তৈরি হয় আমার ভিতরে, যেটা হাউ আই হ্যাভ টু ডু ইট। এর ভিতরে কিন্তু আমার ক্যান্সার ট্রিটমেন্টও চলছে। মজার ব্যাপার হলো এটা, কাজ কন্টিনিউ করতে পারছি না, কারণ তখন আমি নতুন নতুন ক্যান্সার আক্রান্ত, স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। আর পোর্ট্রেট করার জন্য আমার পার্সোনালি সর্বাধিক কুল ব্রেন লাগে। তো কুল ব্রেন তো আসলে ওই সময় সম্ভব না। তারপরেও একটা দায়বদ্ধতা, মানে মনের ভিতরে কাজ করছিল যে চলে যাব, এই কাজটা করে দিয়ে যাই, আমি থাকি বা না থাকি কাজটা খুব যত্নে, খুব ভালোবাসা নিয়ে কারোর কাছে থাকবে, কারণ ওটা তাদের বাবা, তাদের ভালোবাসার জায়গা, চরম আহ্লাদের জায়গা। তো যা হোক, যেটা হয় যে মানে আমি ডুবি উঠি এরকম, মানে কখনো কখনো খুব সুন্দর হয়। দেখা গেল পোর্ট্রেটটা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতবার নষ্ট করেছি এই ছবিটা, আপনারা দেখেন। মনে হচ্ছে আরেকটু ভালো করি, আরেকটু ভালো করতে যে একদম নষ্ট হয়ে যায়। কারণ এটা খুব চ্যালেঞ্জিং যে একটা ছবি যা না আমি তাকে দেখে তার চেয়ে বেশি করতে পারা। হ্যাঁ, এটা আমার স্কিলের ঘাটতি হতে পারে। পরে দেখলাম যে কি করা যায়। তো আমি যেটা সাধারণত করি, খুব বেশি বিপদে পড়লে একটা পোর্ট্রেটকে, কালার পোর্ট্রেটকে আমি এটা আবার একটা স্কেচ ড্রাফট করে ফেলি। তো আমি এটার ক্ষেত্রে যেটা করলাম পরে, কারণ এত ছোট একটা ছবি, ওইটা দেখে আমি ঠিক নিজেও মিলাতে পারছিলাম না, পরে আমি একটা স্কেচ করলাম। স্কেচটা আপনাদেরকে দেখাই। এই যে এই স্কেচটা করলাম, স্কেচটা করে আমি দাদাকে দেখালাম, মানে যিনি অর্ডার করেছেন তাকে দেখালাম যে ইজ ইট ওকে। তো উনি এইটা দেখে কিন্তু উনি বললো যে হ্যাঁ, দ্যাটস ওকে অ্যান্ড দ্যাটস ফাইন। তাহলে আমার জন্য যেটা সুবিধা হয়ে গেলাম, একটা বড় ফর্ম পেয়ে গেলাম, বড় জায়গা পেয়ে গেলাম, এটা দেখে আমি এবার ছবিটা আঁকবো। তো শুরু করলাম এবার এই ছবিটা দেখে এবং ওই ফটোগ্রাফ দেখে, দুটো মিলে আঁকা। কিন্তু যে কোনো কারণেই হোক ছবিটা না হয়নি। ব্লু ছবিটার উপর একটা পর্যায়ে যে আমি আপসেট হয়ে যাই, মানে এর ভিতরে সময় চলে যায় 7 থেকে 8 মাস, 7-8 মাস চলে যায় এই একটা ছবি আঁকছি আমি। তো আপসেট হয়ে আমি পরে পুরোটা মানে দেখলাম যে ওটা আমার চোখের সামনে থাকলে আমি নিতে পারতেছিলাম না। তো আমি এর ভিতরে ডিসিশন নিয়ে ফেলি যে আই হ্যাভ টু লেফট ইট, এটা বাদ, নতুন করে আবার ড্রয়িং করে আবার আমি এটা শুরু করব, না হলে পারছি না। কারণ ওটা মনে হয় কিছু একটা মানে ওখানে আমি আটকায় গেছি, আসলে ওইখানে আমি গেলেই আটকায় যাচ্ছি, গেলেই জালে আটকায় যাচ্ছি। তো ফরগেট ইট, বাদ দাও। এবং তাই করলাম, ওটা আমি একদম কোড দিয়ে আমার চোখের সামনে থেকে সরাই ফেললাম ওই ছবিটা। আমি আরেকটা নতুন ক্যানভাস নিলাম, আবার নতুন করে ড্রয়িং করলাম। এই ছবিটা হইতেই হবে ওই রকম তার বাবার মতো, কারণ এটাতে তার অসম্ভব আবেগ জড়িত। আর আমার চ্যালেঞ্জ হলো আমি এটা করেই যাব। তো এখানে একটু করে বলি, এই ধরনের ছবি আঁকার মধ্যে খুব কষ্ট, খুব চ্যালেঞ্জ, খুব বড় ধরনের আত্মতৃপ্তি। এটা এই কারণে বললাম, আমি বলেছিলাম যে এই ধরনের ছবি, এই ধরনের মানসিক দায়বদ্ধতা নিয়ে আমি
3টা ছবি এঁকেছি। একটার গল্প আপনাদেরকে বলেছি, আরেকটা এখানে চলছে। আরেকটা হলো আমাদের খুব প্রিয় একজন কালেক্টর, প্রিয় একটা বড় ভাই, একজন লেখক, উনি চমৎকার লিখেন, মাইন চৌধুরী, তার এবং তার মিসেসের ছবি আপনাদেরকে ইনসাইটে দিয়ে দিচ্ছি, দেখুন। তাদের বিয়ের ঠিক পরপর সময়কার ছবি, দুর্দান্ত ছবি। মানে এই ছবিটাও আঁকতে যে আমি খুব বিপদে পড়েছিলাম, খুব বিপদে, মানে খুব বিপদে। দুজনের মুখে একটা চাপা সফট স্মাইল আছে, চোখাচোখি আছে, এটা ধরতে যে কি যে বিপদে হয়েছে। মানে পোর্ট্রেট কিন্তু মিলে যায়, পোর্ট্রেট খুব সহজে মিলে যায়, যেটা মিলছে না সেটা হলো এক্সপ্রেশন। এক্সপ্রেশন অত্যন্ত দামি পোর্ট্রেটের জন্য। আপনারা যারা পোর্ট্রেট আর্টিস্ট আছেন, যারা এটা নিয়ে কাজ করবেন, তারা জানবেন যে পোর্ট্রেট এক্সপ্রেশন সবচেয়ে দামি। এক্সপ্রেশনটা ধরার চেষ্টা করা খুব জরুরি। পোর্ট্রেট মিলতে তো হবেই, এক্সপ্রেশন আরও বেশি করে মিলতে হবে। তো যাই হোক, মাইন চৌধুরী ভাইয়ার ওই ছবিটাও ছিল আমার একটা মাস্টারপিস। অ্যাকচুয়ালি আমার পোর্ট্রেটের সেগমেন্টে আমি যদি বলি হোয়াট ইজ ইউর মাস্টারপিস, তাহলে আমার জাস্ট ঘরে একটা ছবি আছে আর মাইন চৌধুরীর ওই ছবিটা, এটাই মাস্টারপিস। এটা মাস্টারপিস। কিন্তু এই মাস্টারপিস ছবিটা আঁকতে আমার সময় লেগেছিল তিনটি বছর। তিনটি বছর ধরে আঁকা ছবি। দেখেন, মাইন চৌধুরী উনি একজন কালেক্টর, উনি বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীদের সাথে চলাফেরা করে অভ্যস্ত। শিল্পীদের মানসিকতা, মেন্টাল টোন, স্ট্রেস লেভেল উনি খুব ভালো জানেন। যে কারণে উনি না আমাকে করতো না, মানে পোক করতো না। হয়তো মাঝে সাঝে সে আমাকে বলতো হ্যালো কেমন আছো, ওইটাই কিন্তু আমার জন্য এই হয়ে যেত যে হ্যাঁ আমার ছবির কি অবস্থা। তো যাই হোক, ওই ছবিটা নিয়েও খুব ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম আমি। ওনাদের মুখের চাপা স্মাইলটা ধরতে পারছিলাম না বারবার। শেষ পর্যন্ত পেরেছি এবং ভাবি ভাই ছবিটা দেখে দে গেট হ্যাপি, অ্যান্ড তাদের হ্যাপিনেসটা দেখে আলহামদুলিল্লাহ আমার যে কি ভালো লাগছে। আমি এখনো ওই তৃপ্তিটা পাই। এখানে একটা দুঃখের ঘটনাও বলি। ভাবি গত হয়েছেন 3 মাস হলো, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। খুব ভালো মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব। সবার কাছে দোয়া চাই, আমার এই ভাবিটার জন্য দোয়া করবেন। আর উনিও ক্যান্সারেই গত হয়েছেন। আসলে ডিটেক্ট হওয়ার মাত্র 5 মাসের মাথায় উনি আমাদেরকে ছেড়ে চলে যান। তো আল্লাহকে তাকে ভালো করুক। আর আমি এখন নিজে একজন ক্যান্সার পেশেন্ট, দেখা যাক আমার জার্নিটা কত দূর যায়। এবার আসেন এই ছবিটা, কালারে চলে যাওয়ার মতো দুঃসাহস দেখালাম, কারণ মনে হলো যে আমার তো হচ্ছে না। ব্যাপারটা হলো আমি যে আটকায় গিয়েছিলাম, আটকায় যাওয়াতে আমি ক্রেজি হয়ে গেছি আরো বেশি, যে আমি পারছি না, আমি পারবো না, ওকে যাও, আমার দ্বারা হবে না। নাও আমি এটা কি করবো, আমি এটা কালারে করে ফেলবো, যেমন তার বাবা ছিল আমি তেমন করে দিব। ইন দ্য মিন টাইম আমি একটা ইনফরমেশন পেয়েছি আমার মানে ওই যে দাদা, তার ফ্রেন্ডের কাছ থেকে, যে দাদার বাবা ছিল দাদার মতোই দেখতে, দাদা ছিল বেশ ব্রাইট অ্যান্ড ফর্সা মানুষ। তো সেইভাবে আমি চাপায় ফেললাম, শুরু করে ফেললাম, এবং ছবি আঁকতে আঁকতে যে আমি কিন্তু পিতা পুত্রের চেহারার অনেক মিল খুঁজে পেলাম। উনি এখন অনেক বড় ডক্টর, আমি জানি না আমাদেরকে ফুটেজ দিবেন কিনা। নিয়ত আছে আমরা এটা যখন তাকে হ্যান্ড ওভার করবো, তাকে তার কাছ থেকে একটা স্পেস যদি আমরা নিতে পারি, উনি যদি দেন আর কি, আমরা নিব আপনাদের জন্য। আর উনি একজন খুব নাম করা অঙ্কোলজি সার্জেন্ট, যাদের সাপোর্ট লাগবে নিতে পারেন, দারুণ মানুষ এবং হাত খুব ভালো অঙ্কোলজি সেগমেন্টের জন্য, অঙ্কোলজি সার্জেন্ট হিসাবে। এবং উনি যে হসপিটাল আছে উনি কিন্তু এখানকার ডিপার্টমেন্টাল হেড সার্জারির। আচ্ছা যাই হোক, এই বাদ দেন। তো যেটা ঘটেছে মজার ব্যাপার, নাক যখন আঁকি, ঠোঁট যখন আঁকি, থুতনি যখন আঁকি, তখন আমি বিস্ময়ে ভরে অবাক হলাম যে তাদের মধ্যে অনেক মিল। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ছবি কিন্তু আবার মাঝপথে দেখায় আনতে হয়েছে দাদাকে যে কেমন হচ্ছে। এখানেও ঘটনাটা একটু অন্যরকম। ছবিটা লাস্ট 2 মাস যখন আমি আঁকি, আমার শরীর অসম্ভব খারাপ ছিল। অসম্ভব মানে অসম্ভব। আমি তখন হাঁটাচলা করতে পারতাম না, আমার প্রত্যেকটা জয়েন্টে পেইন তৈরি হয়েছিল, আমার যেই থেরাপি চলছিল তারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে। তারপরেও মানে দাদার ছবিটা প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর বলতে এখন নভেম্বর চলতেছে, আজকে নভেম্বরের বোধহয় 29 তারিখ, আপনারা জানেন ডিসেম্বরে 12-13 তারিখে দিয়েছে, মানে আর জাস্ট
10-12 দিন পরে 1 বছর হলো এই ছবিটার। দাদা খুব অভিমান করে আমাকে একদিন একটা মেইল পাঠালো, মানে যার সাথে আমার ফোনে কথা হয়, যার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, হোয়াটসঅ্যাপে টেক্সট হয়, সে আমাকে মেইল পাঠালো, ফর্মাল মেইল, যে ইফ পসিবল টু রিটার্ন মাই ফাদার্স ফটো প্লিজ গিভ ইট মি। মানে ওই যে মূল ছবিটা, জাস্ট ছবিটা তখন 70% কমপ্লিট হয়ে গেছে এবং আমি ভেতর ভেতর টাকবক করতেছি আনন্দে, ছবিটা এবার আমি মিলাইতে পারছি এবং আমি তাকে সারপ্রাইজ দিতে পারবো। একেবারে হিরোশিমায় যেভাবে বোমা পড়েছিল না, আমার মনে না এভাবে বোমা পড়লো, কারণ আমি ওই ভালোবাসার জায়গাটা ছাড়তে চাচ্ছিলাম না। উনি আমাকে খুব ভালোবাসে, আর ছোট ভাই হিসাবে এখন পর্যন্ত আমার ক্যান্সার জার্নিতে উনি কিন্তু আমার মেন্টর। কখন কাকে দেখাবো, কি সমস্যা হলে যে কোনো প্রবলেম আমি ওনাকেই পোক করি এবং সে আমাকে সর্বোচ্চ সাজেশন দেয় এবং সর্বোচ্চ সাপোর্ট দিয়ে বেড়াচ্ছে। আমি যতটুকু জার্নি করছি আমি তার কাছে পুরোপুরি কৃতজ্ঞ। আমার এই জার্নিটাকে উনি অনেক সহজ করে দিয়েছেন। আপনারা যারা ক্যান্সার পেশেন্ট আছেন তারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা যে কোনো প্রেক্ষাপটেই যে আপনি কোন ডক্টরের কাছে কখন যাবেন বা আপনার কি প্রবলেমটা, এটার জন্য কে আপনার জন্য সবচেয়ে ভালো ডক্টর, এটা ফাইন্ড আউট করতে করতেই কিন্তু আপনার একেবারেই জীবন চলে যেতে পারে সামটাইমস। তো আমাকে আল্লাহ মাহবুদ বাঁচিয়ে দিয়েছেন যে এমন চমৎকার একটা মানুষ আমার কাছের মানুষ হিসাবে আমি পেয়েছি, অ্যান্ড টিল নাও হি ইজ গিভিং মি সাপোর্ট। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্যাট গাই। যা হোক, আসেন, ছবি তো কমপ্লিট করে ফেললাম, এটা কিন্তু সারপ্রাইজ রয়ে গেছে। মানে মাঝে একবার জাস্ট দেখায় আনছি যে দাদা দেখেন তো ঠিক আছে নাকি আপনার বাবা। তো উনি খুব স্মার্ট মানুষ তো, এবং খুব ব্যক্তিত্ব সম্পন্ন, খুব স্ট্রং পার্সোনালিটি, একদম চুপ ছিল। তবে আই রিড দ্য মাইন্ড, সে ভেতর ভেতর মনে হয় হ্যাপি হয়েছিল। একটু ভ্যারিয়েশন দিয়েছে। দাদা যেরকম খুব ফর্সা, তার বাবা এতটা ফর্সা ছিল না, এটা উনি জ্বালালেন, তাই একটু অফ কালার করে দিয়েছি। বাট আলহামদুলিল্লাহ, আমি নিজে শিল্পী হিসাবে আমি বলবো এটার যে মূল ফটোগ্রাফ সেটা দেখে এটা দেখে মিলিয়ে আই এম রিয়েলি সো হ্যাপি। সকল প্রশংসা আল্লাহর, যে আমাকে এইটুকু ক্ষমতা দিয়েছে, এইটুকু আকার। তো দেখা যাক জার্নিটা কত দূর হয়। এটা আমরা দাদাকে আজকে রাতে অথবা কালকে প্যাক করে দিব এবং দাদাকে দিয়ে আনবক্সিং করাবো। চেষ্টা করব তার একটা শর্ট ভিডিও নিতে। ও মাঝে যে গল্পটা হারিয়ে গিয়েছে, এই ছবিটা যখন আঁকি, কালার পোর্ট্রেটটা, এটা আমার খুব কষ্ট হয়েছে। আমার লাইফ টাইমে আমি এত কষ্ট করে ছবি আঁকিনি। আমি 2 ঘন্টা বসে থাকতে পারি না, আমার পায়ে এত তীব্র ব্যথা হইতো, আমি যে শুয়ে থাকতে হইতো, ওই যে থেরাপির সাইড ইফেক্টে। পরে যেটা হয়, লাস্ট 1 মাস আমি ছবি আঁকতে পারিনি। ছবিটা শেষ হয়ে গিয়েছিল, প্রায় 90% শেষ অবস্থায় পড়ে আছে, কিন্তু 1টা মাস আমি ছবি ধরতে পারিনি। পরে আলহামদুলিল্লাহ গেল 4-5 দিনে জাস্ট অল্প কাজ বাকি ছিল, চুলের কাজ বাকি ছিল, টুকটাক কিছু কাজ করে আমি ছবিটা শেষ করলাম। এখন যার জন্য করলাম তার ভালো লাগলেই হয়, বাট আমি আশা করছি তার ভালো লাগবে। দেখি আমরা তার কাছ থেকে কোনো বক্তব্য পাই কিনা, সে কোনো বক্তব্য দেয় কিনা, দিলে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ইমিডিয়েটলি আমি আমার ক্যান্সারের জার্নিটার 2nd এবং 3rd পার্ট নিয়ে আসতেছি আপনাদের সাথে। 2টো পার্টে ভাগ করে দিচ্ছি, কারণ আর কিছুই না, কারণ ইতোমধ্যেই আমি আরেকটা, মানে আমার দ্বিতীয় একটা মেজর সার্জারি হয়, প্রেডিক্ট করা হয়েছিল, সেখানে হয়তো বা আরেকটা ক্যান্সার ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো আল্লাহ মাহবুদ মাফ করেছেন, ওইটা হয়নি। এবং এই জার্নিটা খুব টাফ ছিল, ওই আরেকটা সার্জারি ফেস করা। অলরেডি আমি একটা অনেক বড় সার্জারি, ক্রিটিক্যাল সার্জারি ফেস করেছি, আবারও আরেকটা ক্রিটিক্যাল সার্জারি ফেস করলাম, এবং তারপর থেকে উঠে ক্যান্সার নিয়ে আমি যেভাবে যাচ্ছি, এটা আর কি আমি আসলে আপনার সাথে শেয়ার করব করছি, কিন্তু করতে পারছি না, কারণ আমার অবস্থাটা এমন ছিল যে আমি কোনো পারে পৌঁছাতে পারিনি। আমি হয় খুব খারাপ আছি, নয় হয়তো খারাপের দিকে যাচ্ছি, নয় একটু সময়ের জন্য ভালো হয়েছি। তো ওই সময় আমি আসলে কি স্টেটমেন্ট দিব আমি নিজেই বুঝতে পারতেছি না, যে আমি বলবো যে আমি এই অবস্থায় আছি তো ভালো, বা আমি এখন খুব খারাপ আছি তো এইটা। ব্যাপারটা এমন ছিল, 2nd সার্জারি হওয়ার পর থেকে গত 4 দিন আগ পর্যন্ত আমি বলবো যে আমার অবস্থাটা এমন যে আমি জানি না কাল সকালে ঘুম থেকে উঠে আমার শরীর কেমন থাকবে। এতটাই খারাপ ছিলাম, এতটাই আনসার্টেনিটি নিয়ে আমি সার্ভাইভ করে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আবার গল্প হবে, ওই গল্পগুলো নিয়ে আসবো, আমরা আনন্দের গল্প করবো ইনশাআল্লাহ। আর সকল ক্যান্সার রোগীদের জন্য
আমার তরফ থেকে ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া থাকলো। আর আপনারা যারা ক্যান্সার রিলেটেড ফ্যামিলি বলবো আমি তাদের জন্য আমার বলার আছে, আপনারা সবচেয়ে বেশি কষ্ট আসলে আপনারাই করেন, কারণ যে ক্যান্সার পেশেন্ট সে তো পেশেন্ট, কিন্তু তাকে যারা টেক কেয়ার করে, প্যাম্পারিং করে, ইটস সো টাফ। ওই মানুষগুলোর প্রতি একটু সদয় থাকবেন, একটু হেল্প করবেন। আমার ক্ষেত্রে যেমন আমার মিসেস তার জীবনের সর্বোচ্চ দিয়ে আমাকে হেল্প করছে। আল্লাহ তাকে, মানে কি বলবো জানি না, তবে তার খুব সাপোর্ট দরকার, এটুকু আমি বুঝতে পারি। আমি শরীর ভালো থাকতে পারলে যতটুকু পারি দেই, কিন্তু দিন শেষে তো আমি পেশেন্ট, তাই ওভাবে বলতে পারি না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন, নিজেদের যত্ন নেবেন। রেগুলার অবশ্যই বছরে অন্তত 2 বার ফিজিক্যাল কয়েকটা টেস্ট করবেন নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য। কিডনিটা ঠিক আছে নাকি চেক করবেন, লিভার ফাংশনটা ঠিক আছে নাকি চেক করবেন, হার্টটার পারফরমেন্স কেমন আছে এটা দেখবেন, আর ব্লাডটা একটু চেক করবেন। খুব বেশি কিছু না, হোল অ্যাবডোমিনটা একবার আল্ট্রাসাউন্ড করে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। এতে খুব বেশি খরচ যাবে না, কিন্তু আপনি হয়তো অনেক বড় কিছু থেকে বেঁচে যাবেন। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ কন্টিনিউ ইট। এই প্র্যাকটিসটাতে আমরা আসি। একটা হিসাব বলে দিই আপনাদেরকে, ব্লাডের এই টেস্টগুলো এবং আল্ট্রাসাউন্ড সহ আপনার সর্বোচ্চ 2000 টাকা খরচ হবে, বা 2500 টাকাই খরচ হবে, কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে সুস্থ রাখে, সবসময় ভালো রাখে, এই দোয়া থাকলো। আর দেখা যাক আমরা এই ছবিটা যার বাবার, তাকে দিয়ে তার কাছ থেকে কোনো ফুটেজ পাই কিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মানে সবকিছু একদম পারফেক্ট হয়েছে। যে আমি যেগুলো বলতেছিলাম অনেক সময় এটা চাচ্ছিল, অনেক সময় যেগুলো সবগুলা জিনিস একদম ঠিক আছে। চুলের ব্যাপারটা তো সেরকম ফ্যান্টাস্টিক হয়েছে। মানে আমার ছোট ভাই যদি খুব ছোট ভাই যদি বললো বাবা চুল আরো বড় ছিল, আসলে কিন্তু এটা বেটার। টেক্সচার আসলো বুঝলাম না কিভাবে এত সুন্দর ভালোবাসা। দাদাকে তার বাবার ছবিটা বুঝিয়ে দিতে পেরে আসলে খুবই ভালো লাগছে। আর ইনি হলো সেই ডাক্তার, যিনি আসলে ডাক্তার না, আমার দাদা, আমার বড় ভাই। আর হলো, আমি তো বলেছি অলরেডি যে আমার ক্যান্সার জার্নিটা ফ্রম দ্য বিগিনিং, স্টার্টিং ফ্রম হিজ হ্যান্ড। এই লোকের মেন্টরিং এ আমি এখনো টিকে আছি, তার সাহস, তার গাইডেন্স, যেটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং। আপনারা জানেন একজন পেশেন্টের পক্ষে একটা পারফেক্ট ডক্টর খুঁজে পাওয়া অনেক চ্যালেঞ্জিং। যেই জিনিসটা এই ভদ্রলোক সহজ করে দিয়েছে, এবং উনি কিন্তু তার নিজ গুণে পরিচিত এই বাংলাদেশে, অনেক ফেমাস। নামটা দাদা আপনি নিজের নামটা একটু নিজে বলেন। আমি বলছি অলরেডি, প্রফেসর ডক্টর তপেশ কুমার পাল, জি, সার্জিক্যাল অনকোলজিস্ট, ডিপার্টমেন্টাল হেড, তাই না? ডিপার্টমেন্টাল হেড অফ দ্য সার্জারি, জেনারেল সার্জারি। এই হলো আমার দাদা। আই এম ফিলিং সো প্রাউড, এত বড় একটা ডক্টর আমি কিন্তু তাকে ফোন করলেই পাই, চাইলেই কাছে আসতে পারি এবং গল্প করতে পারি। সবাই ভালো থাকবেন, দাদার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। শুভেচ্ছা সবাইকে। দাদা কিছু বলবেন আমার জন্য? আমাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলে বলতে পারে, যদি একটা শয়তান, তুই একটা বাজি। দীর্ঘজীবী হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি খুবই খুশি যে আপনার ভালো লেগেছে আপনার বাবার ছবিটা। হ্যালো বন্ধুরা, ব্লগটা শেষ করে শেষ অংশে আবার একটু আপনাদের সাথে কথা বলার জন্য আসার লোভ আমি কিছুতে সামলাতে পারলাম না। আমার ইজেল খালি, পেন্টিং চলে গেছে যার কাছে যাওয়ার। তো একটা দীর্ঘ সময়, মানে 1টা বছর ধরে আঁকা ছবি যখন অবশেষে তার মালিকের কাছে পৌঁছলো, এবং তার যে ভালো লাগা আমি দেখলাম, পেলাম, আলহামদুলিল্লাহ। একটা শিল্পীর জন্য এর চেয়ে বড় তৃপ্তির আসলে আর কিছু হতে পারে না। খুবই ভালো লাগলো। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার পছন্দের মানুষটা, মানে যার জন্য আমি ছবি এঁকেছি, সেই ডক্টর সাহেব বা আমার দাদা বলি, তাকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে পেরে। তো যা হোক, সবাই ভালো থাকবেন, শিল্পের সাথে থাকবেন,
নিজের যত্ন নেবেন এবং নিজের পরিবারের যত্ন নেবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।